হাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ বন্দনাতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মনের চাপ সামলে আমরা কিভাবে নিজেদের জীবনে প্রসিড করতে পারবো। এবার বিভিন্ন ধরনের চাপ হয়, কর্মক্ষেত্রের চাপ, পেশাগত চাপ, ব্যক্তিগত সম্পর্কের চাপ, সামাজিক চাপ, কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক চাপ। এই যে বিভিন্ন ধরনের চাপগুলো সামলে আমরা আমাদের যা করণীয়, কর্মক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা টুকটুক করে অর্থাৎ ছোট্ট ছোট্ট পায়ে কিভাবে এগোতে পারবো, ওই যে বলেছি প্রসিড করতে পারবো। দেখুন, আর.জি. করের যে মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা আমাকে ভীষণভাবে বিচলিত করেছে। আমি কদিন ঘুমোতে পারিনি, মন বেসামাল, চাপগ্রস্ত অবস্থা। তো আমি নিজেকে প্রশ্ন করলাম যে এই অবস্থা থেকে আমি নিজেকে কিভাবে বের করতে পারবো। 14ই আগস্ট মিছিলে হেঁটেছি, গলার সর্বশক্তি, শরীর মন আত্মার সর্বশক্তি প্রয়োগ করে আওয়াজ তুলেছি, স্লোগান দিয়েছি যে আমরা এর বিচার চাই, আমরা এর ন্যায় বিচার চাই। মানে এই মেয়েটির বা এই মহিলা চিকিৎসকের জন্য আমরা সঠিক বিচার চাই। এগুলো অনেক স্লোগান দেওয়ার পরে ঘেমে নিয়ে বাড়িতে এসে যেন মনে হচ্ছিল কি একটু রিল্যাক্স লাগছে, একটু হালকা লাগছে। কিন্তু 15ই আগস্ট কিছুক্ষণ সেই ভালো লাগাটা বা হালকা ফিলিং হওয়াটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার পরের দিন থেকেই দেখি আবার মনে হচ্ছে প্রেশারাইজড, একটা টলমলো অবস্থা মনের। তো আমি তো ভাবলাম এরকমভাবে তো চলতে পারে না, আর কতদিন এইভাবে? তো ক্রমশ শারীরিক এবং মানসিকভাবে আমি ক্রমশ আরও খারাপের দিকে এগিয়ে চলেছি। শারীরিকভাবে যেমন চোখের তলায় কালি আসছে, ঘুম আসছে না, সেই অস্থিরতা শরীরের ভেতরে ছাপ ফেলে। আর মানসিকভাবে প্রেশারাইজ মানে দেখবেন সবসময় একটা রিজিডিটি, শরীরের ভেতরে একটা যেন রিল্যাক্সেশন ফিল না করতে পারার অনুভূতি, একটা ভালো থাকার অনুভূতির অভাব আমি ফিল করছি মানসিকভাবে। শারীরিকভাবে তো বললামই, চোখের তলায় কালি পড়া, ঘুম না আসা, এই ধরনের ব্যাপার। অ্যাকচুয়ালি শরীর আর মন তো রিলেটেড, একজন খারাপ হলে অন্যজন কিন্তু ভালো থাকতে পারে না। তা আমি অনেক প্রশ্ন করার পরে, নিজের ভেতরে কুড়ে কুড়ে প্রশ্ন করার পরে আমি কিছুটা এই ট্র্যাপ থেকে, এই ট্রমা থেকে, এই অবসেশন থেকে বেরোনোর চেষ্টা করছি। এবার বলতে পারেন যে ট্র্যাপ কথাটা কেন ইউজ করলেন? ট্র্যাপ মানে মনের একটা লুপ, মানে বেরোনোর চেষ্টা করছি কিন্তু বেরোতে গিয়ে আবার জড়িয়ে পড়ছি। যত বেরোতে চেষ্টা করছি তত আসলে জড়িয়ে পড়ছি ঘটনাটার সঙ্গে। তো এর থেকে, এই অবসেশন থেকে, এই ট্রমা থেকে আমি বেরোবো কিভাবে? তো নিজেকে প্রশ্ন করার পরে আমি কিছু পদক্ষেপ নিজের জন্য গ্রহণ করলাম। এই স্টেপ বা পদক্ষেপগুলো কিন্তু আপনারা নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারেন। স্টেপ নাম্বার 1, আমি যেটা করলাম, আমি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে আই রেইজড মাই ভয়েস। আমি আমার কণ্ঠস্বর, আমার প্রতিবাদের স্বর তীব্রতর করলাম। নাম্বার 1, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর অফলাইনে যেটা করলাম সেটা হলো আমার রিলেটেড মানুষগুলো যারা এইসবের আশেপাশে, আমি মফস্বলের মেয়ে বলা যায়, তা আমার আশেপাশে অনেক পরিবার এরকম জানেই না যে এরকম হতে পারে। তারা শুধু বলে যে একটু টাকা পয়সা হয়েছে, আমি মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেবো, একটু ভালো স্কুলে দেবো, যাতে কিনা ছেলে মেয়ে পড়াশোনা করে একটা নির্দিষ্ট জায়গায়, একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। তা আমি তাদের ভিতরে অ্যাওয়ারনেস আনলাম, এই সচেতনতা যে এই ভালো পড়াশোনা করার পরেও আপনার মেয়ে বা আপনার ছেলেটি যেখানে যাবে সেখানে কিন্তু হি ইজ নট সেফ, সেখানে কিন্তু হি অর শি ইজ নট সেফ, সে কিন্তু নিরাপদ নয়। অর্থাৎ আপনারা চোখ বুজে কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, এইরকম করে যে বাচ্চাকে একটা রেসের ভেতরে, র্যাট রেস বা ইঁদুর দৌড়ের ভেতর ছেড়েছেন, ইঁদুর দৌড় যেখানে গিয়ে ধরুন শেষ যদি হয় কখনো, যদিও ইঁদুর দৌড় শুনেছি একবার রেসে ঢুকলে আর কখনো শেষ হয় না, যদি শেষ হয় সেখানেও তো সে নিরাপদ নয়, রেসের ভেতরেও নিরাপদ নয়, রেস যেখানে গিয়ে থামলো সেখানেও নিরাপদ নয়। তাই ওদের ভেতরে অফলাইনে আমাকে রিলেটেড বা আমাকে জড়িয়ে থাকা মানুষগুলোকে, আমার চারপাশে মানুষগুলোকে, যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমি সম্মান করি, যাদেরকে স্নেহ করি, তাদের ভিতর সচেতনতা আনলাম যে এরকম একটা ঘটনা
ঘটেছে, ইউ শুড বি অ্যাওয়ার অফ দ্যাট। তোমাদের কিন্তু এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। এবং ওরা বলছে, দিদি আমাকে বললে না কেন, আমি ওই দিনকে তোমার সঙ্গে মিছিলে যেতাম, কিছু জনকে নিয়ে গেছিলাম, কিন্তু আরও অনেকে বলছে আমাদের বলতে পারতে, আমিও চাইছিলাম নিয়ে যেতে, কিন্তু না, আমরাও যে ফেরত আসার সময় উই আর নট সেফ, আমরাও কিন্তু নিজেদের সেফ ফিল করি না। আমি যে একসঙ্গে 40-50 জন মেয়েকে নিয়ে যাব, সেটাও কিন্তু আমি সেফ ফিল করি না। আমি ভাবি কি, যা হয় আমার পথ দিয়ে হবে, আমার মানে যারা আমাকে ভালোবাসে তারা নিরাপদ থাক, আমি আর কিছু হলে আমার যা হয় হবে, এরকম একটা ব্যাপার। তো এইটা হচ্ছে, আমি অফলাইন এবং অনলাইনে আই রেজড মাই ভয়েস, আমি আমার প্রতিবাদের কণ্ঠস্বর অনেক বেশি চড়িয়ে দিলাম। এটা নাম্বার 1। নাম্বার 2, আমি যাদেরকে পড়াই, আমার সেই স্টুডেন্ট সার্কেল, সেটা পুরনো প্রাক্তন ছাত্র হতে পারে, রানিং হতে পারে, ভবিষ্যতে যারা আসবে, মানে এই সবার সার্কেল। আমার হয় কি, যারা আমার কাছে পড়েন, ধরুন দাদা পড়ছে, তো ভাই, মামার ছেলে, এরকমই হয়, মানে কি আত্মীয়রা আসে পড়তে, এরকম শেকলের মতো খানিকটা। ভাই এসছে, তারপরে বোন আসবে, বা দিদি এসছে, ভাই আসবে, তার মামার ছেলে, তার পিসি ছেলে, এরকম। মানে এই সমস্ত সার্কেলটাকে, বর্তমান এবং প্রাক্তন এই স্টুডেন্ট সার্কেলটাকে আমি যেটা করব, মরাল এডুকেশন অনেক শক্তিশালীভাবে এদেরকে দিতে হবে। নৈতিক শিক্ষার পাঠ এদেরকে প্রচণ্ড পরিমাণে শক্তিশালীভাবে দিতে হবে। এটা হলো স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2, তাহলে স্টেপ নাম্বার 1 আমি কি বললাম? 1 মানে অফলাইন অনলাইনে আই রেজড মাই ভয়েস, আমার প্রতিবাদের কণ্ঠস্বর অনেক চড়িয়ে দিলাম। 2 নম্বর হচ্ছে, আমি যে কর্মক্ষেত্র, মানে আমি যে ছাত্রছাত্রীদের পড়াই, তাদেরকে, তার ভিতর প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, সেই স্টুডেন্ট সার্কেলকে মরাল এডুকেশনে শক্তিশালী করে তোলা, নৈতিক শিক্ষা দিয়ে শক্তিশালী করে তোলা, স্টেপ নাম্বার 2 এটা। স্টেপ নাম্বার 3 হলো আমার নিজেকে ফিজিক্যালি অনেক ফিট করে তোলা এবং মেন্টালি স্ট্রংগেস্ট করে তোলা, একদম সুপারলেটিভ ডিগ্রি স্ট্রংগেস্ট করে তোলা, মোস্ট মানে পাওয়ারফুল করে তোলা নিজেকে। এটা গেল 3 নম্বর। এবার আমি দেখেছি কি, আমার ভালো লেগেছে, আজকে আমি টিভি খোলার সঙ্গে সঙ্গে এই কয়দিন না স্ক্রিন টাইম অনেক বেড়ে গেছে, মানে সবসময় প্রায় কিছু হোক টিভি খুলে বসি, আপডেট কী হলো এরকম। তা আমার ভালো লেগেছে যে জুনিয়র ডাক্তাররা নিজেদের একটা ফোরাম তৈরি করেছে। দেখুন, আমি ব্যক্তিগত বৃত্তে বা মানে পার্সোনাল সার্কেল বা একটা ইন্ডিভিজুয়াল সার্কেলে যেটা করেছি, ওরা কিন্তু একটা সমবেতভাবে সেটা করলো। আমার ভালো লেগেছে যে আমার ইন্ডিভিজুয়ালি যেটা করা প্রয়োজন আমি করেছি। আমার বান্ধবীরা অনেকে এই বিষয়ে অতটা বেশি মানে ইন্টারেস্টেড না, তাদের ভেতরে ইন্টারেস্ট জাগিয়ে তোলা, তাদের ভেতরে অ্যাওয়ারনেস জাগিয়ে তোলা, এবং এটা আমার ব্যক্তিগত বৃত্তে আমি যেটা করেছি। ওরা কিন্তু জুনিয়র ডাক্তারদের একটা ফোরাম, অবশ্যই জুনিয়র ডক্টরস ফোরামের অবশ্যই দরকার ছিল। কারণ কি বলুন তো, বিভিন্ন রাজ্য থেকে পড়তে আসছে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষরা পড়তে আসছে। এবার এদের সমস্যাগুলো না, কোনো একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে এরা এদের সমস্যাগুলো জানাতে পারে। অর্থাৎ একজনের সমস্যা, রামের সমস্যা রহিম যেন জানতে পারে, রহিমের সমস্যা রাম যেন জানতে পারে, এরকম একটা ফোরাম দরকার ছিল। তার মানে আমি ভাবি, কিন্তু তার জন্য একটা নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটতে হবে, তারপরেই কেন সেটা হবে, এইটা আমারও প্রশ্ন। এবার যেটা মানে যেহেতু হয়ে গেছে, ওটার যে ন্যায় বিচার, এবং এই যে স্টুডেন্ট ফোরাম তৈরি করলো জুনিয়র ডাক্তারদের যে একটা ফোরাম, এইটা কিন্তু ওরা একটা বৃহত্তর সার্কেলে করেছে, যেটা আমি ইন্ডিভিজুয়ালি করেছি। তো এই আজকের মনের চাপ সামলানোর জন্য এই যে আমার বক্তব্যটা, এইটা কিন্তু কেউ নিজের মতো করে, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। আমি দেখেছি ডাক্তাররা সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ এবং খুব দারুণভাবে তারা তাদের রোল প্লে করছেন, যে ডাক্তাররা আদর্শ, আর কি আদর্শবান ডাক্তারদের কথাই বলছি। তো অন্য প্রফেশনে কেউ যিনি গান পারেন, যিনি ছবি আঁকেন, তিনি তার মতো করে প্রতিবাদ করছেন। ফলে কি হচ্ছে, আমাদের মনের যে আগুন, গুমড়ে গুমড়ে মরছি আমরা, সেই ব্যাপারটা কিছুটাও বেরোনোর পথ পেয়েছে। এবং এইভাবে এগোতে হবে, নইলে কিন্তু আমাদের পক্ষে নিজেদের মানে এই চাপ সামলে, এই অবসেশন, এই ট্রমা সামলে এগিয়ে যাওয়া বা সামনে আমরা এগোতে পারবো না, যদি কিনা চূড়ান্ত খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও আমরা মানে নিজেদের রোডম্যাপ ঠিক করতে না পারি। তাহলে তো আমরা ওই লুপের ভিতর জড়িয়ে মুক্তির পথ খুঁজতে গিয়ে আরও আটকে পড়ছি, এরকম যেন না হয়। তো আপনারাও কিন্তু এই ধরনের নিজেদের
মানে যে চাপটা ফিল করছেন সেটা নিজেদের কর্মজগতের ভিতরে নিজেদের কাজের সঙ্গে যদি জুড়ে নেন, নিজেদের সারা জীবনের আদর্শের সঙ্গে যদি গেঁথে নেওয়া কথাটা ভালো লাগলো, গেঁথে নেন, তাহলে কিন্তু যে চাপ আপনাকে ধ্বংস করে দিতে পারতো, আপনাকে শেষ করে দিতে পারতো, সেই চাপ কিন্তু ক্রিয়েটিভ ওয়েতে সৃজনশীল পথে আপনাকে গড়ে তুলবে। অর্থাৎ আপনি কষ্ট পেয়েছেন, মনে হচ্ছিল শেষ হয়ে যাবেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু সেখান থেকেও বেরোনোর পথ খুঁজতে পারছেন। সেই চাপটা যখন আপনার ডেইলি লাইফে যে কাজকর্ম করেন তার ভেতরে যেন সেই আগুন থাকে যে আমি আমার এই যন্ত্রণাটা নিতে হয়েছে, ফলে এই যন্ত্রণা থেকে বেরোনোর পথও কিন্তু আমাকে খুঁজতে হবে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। তো বন্ধুরা, মনের চাপ কিভাবে সামলাবো এর ওপরে আমি আমার নিজস্ব ধারণা বা মতামত রাখলাম। এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন, অ্যাটলিস্ট ভালো থাকার চেষ্টা করবেন। নমস্কার।